নমস্কার। আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম। মানবদেহে বহু কোটি জীবকোষ, তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম, স্বতন্ত্র মরণ। অনুবীক্ষণ যোগে জানা যায় তাদের প্রত্যেকের চারিদিকে ফাঁক। একদিকে এই জীবকোষগুলি আপন আপন পৃথক জীবনে জীবিত, আর একদিকে তাদের মধ্যে একটি গভীর নির্দেশ আছে, প্রেরণা আছে, একটি ঐক্যতত্ত্ব আছে, সেটি অগোচর পদার্থ। সেই প্রেরণা সমগ্র দেহের দিকে, সেই ঐক্য সমস্ত দেহে ব্যাপ্ত। মনে করা যেতে পারে সেই সমগ্র দেহের উপলব্ধি অসংখ্য জীবকোষের অগম্য, অথচ সেই দেহের পরম রহস্যময় আহ্বান তাদের প্রত্যেকের কাছে দাবি করছে তাদের আত্মনিবেদন, যেখানে তারা প্রত্যেকে নিজেরই স্বতন্ত্র জীবন সীমায় বর্তমান। সেখানে তার মধ্যে রহস্য কিছুই নেই, কিন্তু যেখানে তারা নিজের জীবন সীমাকে অতিক্রম করে সমস্ত দেহের জীবনে সত্য, সেখানে তারা আশ্চর্য। সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মৃত্যুর মধ্যে বদ্ধ নয়, সেইখানেই তাদের সার্থকতা। শোনা যায় প্রতি 7 বছর অন্তর মানুষের দেহে এই জীবকোষগুলির পরিবর্তন ঘটে। তারা বিদায় নেয়, অর্থাৎ তাদের পৃথক সত্তা থাকে না, কিন্তু তাদের মধ্যে যে সত্তা সমস্ত দেহের আয়ুর অন্তর্গত, অর্থাৎ যেটা তাদের স্বদৈহিক নয়, বিশ্বদৈহিক, সেই সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায়। দেহে কখনো কখনো কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার জন্মায়। সেই ক্যান্সার একান্তই স্বতন্ত্র, বলা যেতে পারে তার মধ্যে দেহাত্মবোধ নেই। সমগ্র দেহের সে প্রতিকূল। দেহের পক্ষে একেই বলা যায় অশুভ। মানুষের দেহের জীবকোষগুলির যদি আত্মবোধ থাকত, তাহলে একদিকে তারা ক্ষুদ্রভাবে আপনাদেরকে স্বতন্ত্র জানত, আবার বৃহৎভাবে নিজেদেরকে জানত সমগ্র দেহে, কিন্তু জানত অনুভবে, কল্পনায়। সমগ্র দেহকে প্রত্যক্ষত ও সম্পূর্ণত জানা সম্ভব হতো না, কেননা এই দেহ শুধু যে বর্তমানে অধিষ্ঠিত তা নয়, এই দেহে রয়েছে তার অতীত, অপেক্ষা করছে তার ভবিষ্যৎ। আরও একটা প্রত্যক্ষাতীত পদার্থ রয়েছে যা সর্বদেহব্যাপী কল্যাণ, যাকে বলি স্বাস্থ্য, যাকে বিশ্লেষণ করা যায় না। তাছাড়া সমগ্র জীবন রক্ষার গভীরতর চেষ্টা প্রত্যেক জীবকোষের আছে, যে চেষ্টা রোগের অবস্থায় সর্বদেহের শত্রুহননে নিজেদের আত্মহানিও ঘটায়। দেশপ্রেমিক যেমন করে দেশের জন্য প্রাণ দেয়, এই চেষ্টার রহস্য অনুসরণ করলেই বোঝা যেতে পারে। এই ক্ষুদ্র দেহগুলির চরম লক্ষ্য অর্থাৎ পরম ধর্ম এমন কিছুকে আশ্রয় করে যাকে বলবো তাদের বিশ্বদেহ। মানুষও আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে অনুভব করেছে যে সে শুধু ব্যক্তিগত মানুষ নয়, সে বিশ্বগত মানুষের একাত্ম। সেই বিরাট মানব অভিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম। সেই বিশ্ব মানবের প্রেরণায় ব্যক্তিগত মানুষ এমন সকল কাজে প্রবৃত্ত হয় যা তার ভৌতিক সীমা অতিক্রমণের মুখে, যাকে সে বলে ভালো, বলে সুন্দর, বলে শ্রেষ্ঠ। কেবল সমাজ রক্ষার দিক থেকে নয়, আপন আত্মার পরিপূর্ণ পরিতৃপ্তির দিক থেকে। ডিমের ভিতরে যে পাখির ছানা আছে, তার অঙ্গে দেখতে পাই ডানার সূচনা। ডিমে বাঁধা জীবনে সেই ডানার কোনো অর্থই নেই, সেখানে আছে ডানার অবিচলিত প্রতিবাদ। এই অপরিণত ডানার সংকেত জানিয়ে দেয় ডিমের বাইরে সত্যের যে পূর্ণতা আজও তার কাছে অপ্রত্যক্ষ। সেই মুক্ত সত্যে সঞ্চরণেরই পাখির সার্থকতা। তেমনি মানুষের চিত্তবৃত্তির যে ঔৎসুক্য মানুষের পূর্ণ সত্যের সাক্ষ্য দেয়, সেইখানেই অনুভব করি তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য থেকে মুক্তি। সেইখানে সে বিশ্বাভিমুখী। জীবনে কল্পনা করা যাক সে যেন জীবনযাত্রার একটা রেলগাড়ির মধ্যেই জন্মায়, বেঁচে থাকে এবং মরে। এই গাড়ি সংকীর্ণ লক্ষ্যপথে বাঁধা রাস্তায় চলে। জন্তুর মাথাটা গাড়ির নিম্নতলের সমরেখায়। গাড়ির সীমার মধ্যে তার আহার বিহারের সন্ধান চলছে নিচের দিকে ঝুঁকে। ওইটুকুর মধ্যে বাধা বিপত্তি যথেষ্ট, তাই নিয়ে দিন কাটে। মানুষের মতো সে মাথা তুলে উঠে দাঁড়াতে পারে না, উপরের জানলা পর্যন্ত পৌঁছয় না তার দৃষ্টি।
তার মনের গতি নেই প্রাণ ধারণের বাইরে। মানুষ খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছে, সামনে পেয়েছে জানলা, জানতে পেরেছে গাড়ির মধ্যেই সবকিছু বদ্ধ নয়, তার বাইরে দিগন্তের পর দিগন্ত। জীবনের আশু লক্ষ্য পথ উত্তীর্ণ হয়েও যা বাকি আছে তার আভাস পাওয়া যায়, সীমা দেখা যায় না। যেটুকু আলো গাড়ির প্রয়োজনের পক্ষে যথোপযুক্ত, বাইরে তারই বিস্তার অবাধ অজস্র। সেই আলো তাকে ডাকে কেন? ওই প্রয়োজনাতীত বাইরেটার প্রতি উদাসীন থাকলে ক্ষতি কি ছিল? দিন তো চলে যেত যেমন চলছে হাজার লক্ষ প্রাণীর। কিন্তু মানুষকে অস্থির করে তুললে যে, বললে তাকে ছাড়া পেতে হবে সেইখানেই যেখানে তার প্রয়োজন নেই, যার পরিচয় তার কাছে আজও অসম্পূর্ণ। প্রাণ শক্তির অতি নির্দিষ্ট সাম্রাজ্য প্রাচীর লঙ্ঘন করে সে জয় করতে বেরোলো আপন স্বরাজ। এই জয়যাত্রার পথে তার সহজ প্রবৃত্তি তার পক্ষ নেয় না। এই পথে তার আরাম নেই, তার বিশ্রাম নেই। শত শত যাত্রী প্রাণ দিয়ে এই পথকে কেবলই প্রশস্ত করছে, উন্মুক্ত করছে। দেহের দিকে মানুষকে বিচার করে দেখা যাক, সে উঠে দাঁড়িয়েছে। এমন কথা বলা চলে না যে দাঁড়াবে না তো কি, দাঁড়ানো সহজ নয়। পাখির দেহের ছন্দটা দ্বিপদী, মানুষের দেহটা চতুষ্পদ জীবের প্রশস্ত ছন্দে বানানো। 4 পায়ের উপর লম্বা দেহের ওজন সামনে পিছনে ভাগ করে দিলেই এমনতর দেহটাকে একসঙ্গে বহন ও সঞ্চালন করা তার পক্ষে সহজ হতে পারত। কিন্তু মানুষ আপন দেহের স্বভাবকে মানতে চাইলে না, এজন্যে সে অসুবিধে সইতেও রাজি। চলমান দীর্ঘ দেহটার ভার রক্ষার সাধনা করলে ওই 2 পায়ের উপরেই, সেটা সহজসাধ্য নয়। ছেলেদের প্রথম চলার অভ্যাস দেখলেই তা বোঝা যায়। শেষ বয়সে বৃদ্ধকে লাঠির উপর ভর দিতে হয়, সেও একটা প্রমাণ। এও দেখা যায় 4 পেয়ে জন্তু যত সহজে ভার বহন করতে পারে, মানুষ তা পারে না। এই জন্যেই অন্যের পরে নিজের বোঝা চাপাবার নানা কৌশল মানুষের অভ্যস্ত। সেই সুযোগ পেয়েছে বলেই যত পেরেছে ভার সৃষ্টি করেছে, তাকে পরিমিত করবার চেষ্টা নেই। মানুষের এই চালটা যে সহজ নয় তার দৃষ্টান্ত প্রায় পাওয়া যায়। ধাক্কা খেয়ে মানুষের অঙ্গহানি বা গাম্ভীর্যহানির যে আশঙ্কা, জন্তুদের সেটা নেই। শুধু তাই নয়, ডাক্তারের কাছে শোনা যায় মানুষ উত্তত ভঙ্গি নিয়েছে বলে তার আদিম অবতত দেহের অনেক যন্ত্রকে রোগ দুঃখ ভোগ করতে হয়। তবু মানুষ স্পর্ধা করে উঠে দাঁড়ালো। নিচের দিকে ঝুঁকে পড়ে জন্তু দেখতে প্রায় খণ্ড খণ্ড বস্তুকে। তার দেখার সঙ্গে তার ঘ্রাণ দেয় যোগ। চোখের দেখাটা অপেক্ষাকৃত অনাসক্ত, জ্ঞানের রাজ্যে তার প্রভাব বেশি। ঘ্রাণের অনুভূতি দেহবৃত্তির সংকীর্ণ সীমায়। দেখা ও ঘ্রাণ নিয়ে জন্তুরা বস্তুর যে পরিচয় পায়, সে পরিচয় বিশেষভাবে আশু প্রয়োজনের। উপরে মাথা তুলে মানুষ দেখলে কেবল বস্তুকে নয়, দেখলে দৃশ্যকে, অর্থাৎ বিচিত্র বস্তুর ঐক্যকে। একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে দেখলে নিজেকে, একে বলা যায় মুক্ত দৃষ্টি। খাড়া হওয়া মানুষের কাছে নিকটের চেয়ে দূরের দাম বেশি। অজ্ঞাত অভাবনীয়ের দিকে তার মন হয়েছে প্রবৃত্ত। এই দৃষ্টির সঙ্গে যোগ দিয়েছে অন্তরের কল্পনা দৃষ্টি। শুধু দৃষ্টি নয়, সঙ্গে সঙ্গে 2 হাতও পেয়েছে মুক্তি। পায়ের কাজ থেকে হাত যদি ছুটি না পেত, তাহলে সে থাকতো দেহেরই একান্ত অনুগত। মানুষের কল্পনাবৃত্তি হাতকে পেয়ে বসল। দেহের জরুরি কাজগুলো সেরে দিয়েই সে লেগে গেল নানা বাজে কাজে। জীবনযাত্রার কর্মব্যস্ততায় সে হোল টাইম কর্মচারী রইল না, সে লাগলো অভাবিতের পরীক্ষায়, অচিন্ত পূর্বের রচনায়। অনেকটাই অনাবশ্যক। মানুষের ঋজু মুক্ত দেহ মাটির নিকটস্থ টান ছাড়িয়ে যেতেই তার মন এমন একটা বিরাট রাজ্যের পরিচয় পেলে, যা অন্য ব্রহ্মের নয়, যাকে বলা যায় বিজ্ঞান ব্রহ্মের আনন্দ ব্রহ্মের রাজ্য। এ রাজ্যে মানুষ যে কাজগুলো করে, হিসাবী লোক জিজ্ঞাসা করতে পারে এসব কেন? একমাত্র তার উত্তর আমার খুশি। তার বিজ্ঞানে, তার সাহিত্যে, তার শিল্পকলায় এই এক উত্তর, আমার খুশি। মাথা তোলা মানুষের এত বড় গর্ব। জন্তুদেরও যথেচ্ছ খেলার অবকাশ আছে, কিন্তু জীবনে তাদের খেলাটা গৌণ। তাছাড়া তাদের খেলাও প্রকৃতির অনুগত। বিড়াল ছানার খেলা মিথ্যা ইঁদুর মিছিমিছি ধরা।
কুকুরছানার খেলা নিজের লেজের সঙ্গে লড়াই করার স্বগর্জন ভান। কিন্তু মানুষের যে কাজটাকে লীলা বলা যায়, অর্থাৎ যা তার কোনো দরকারের আমলে আসে না, কথায় কথায় সেইটাই হয়ে ওঠে মুখ্য, ছাড়িয়ে যায় তার প্রাণযাত্রাকে। সেইটের দ্বারাই তার শ্রেষ্ঠতার পরিচয়। অবকাশের ভূমিকায় মানুষ সর্বত্রই আপন অমরাবতী রচনায় ব্যস্ত। সেখানে তার আকাশ কুসুমের কুঞ্জবন। এইসব কাজে সে এত গৌরব বোধ করে যে চাষের ক্ষেতে তার অবজ্ঞা। আধুনিক বাংলা ভাষায় সে যাকে একটা কুশ্রাব্য নাম দিয়েছে কৃষ্টি। হাল লাঙলের সঙ্গে তার কোনো যোগ নেই এবং গরুকে তার বাহন বললে ব্যঙ্গ করা হয়। বলা বাহুল্য, দূরতম তারাই মানুষের ন্যূনতম প্রয়োজন। সেই তারার যে আলোকরশ্মি 4-5 হাজার এবং ততোধিক বৎসর ধরে বোম বিহারী গৃহত্যাগী, তারই দৌড় মাপতে মানুষের দিন যায়, তার রাত কাটে। তাছাড়া মানুষ অকারণে কথার সঙ্গে কথার বিনুনি করে কবিতাও লেখে। এমনকি যারা আধপেটা খেয়ে কৃষতনু তারাও বাহবা দেয়। এর থেকেই আন্দাজ করি মানুষের অন্যের ক্ষেত প্রকৃতির এলাকায় থাকতে পারে। দেহের দ্বারে পেয়াদার তাগিদে তার খাজনাও দিতে হয়। কিন্তু যেখানে মানুষের বাস্তুভিটে সেই লাখেরাজ দেবত্রভূমি প্রকৃতির এলাকার বাইরে, সেখানে জোর তলবের দায় নেই। সেখানে সকলের চেয়ে বড় দায়িত্ব স্বাধীন দায়িত্ব। তাকে বলবো আদর্শের দায়িত্ব, মনুষ্যত্বের দায়িত্ব। দেহের দিক থেকে মানুষ যেমন ঊর্ধ্বশিরে নিজেকে টেনে তুলেছে খণ্ডভূমির থেকে বিশ্বভূমির দিকে, নিজের জানাশোনাকেও তেমনি স্বাতন্ত্র্য দিয়েছে জৈবিক প্রয়োজন থেকে, ব্যক্তিগত অভিরুচির থেকে। জ্ঞানের এই সম্মানে মানুষের বৈষয়িক লাভ হোক বা না হোক, আনন্দ লাভ হলো, এইটাই বিস্ময়ের কথা। পেট না ভরিয়েও কেন হয় আনন্দ? বিষয়কে বড় করে পায় বলে আনন্দ নয়, আপনাকেই বড় করে সত্য করে পায় বলে আনন্দ। মানব জীবনের যে বিভাগ অহেতুক অনুরাগের, অর্থাৎ আপনার বাহিরের সঙ্গে অন্তরঙ্গ যোগের, তার পুরস্কার আপনারই মধ্যে, কারণ সেই যোগের প্রসারেই আত্মার সত্য। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।